আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সানা সিঁড়ি বেয়ে নিচে নামছিল, এমন সময় কে একজন তার হাতে হ্যাচকা টান মেরে ভেতরের একটা রুমের দিকে নিয়ে যায়। সানা চিৎকার করে উঠবে, অমনি লোকটি তার মুখ চেপে ঝাঁঝালো গলায় বলে ওঠে, বিয়ে করার খুব শখ জমেছে তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলি কেন? সানা পিটপিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াস ভাইয়া। শুধু রিয়াস ভাইয়া বললে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায়, যাকে সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছে। আর মানুষটি কিনা তাকে পাত্তাই দেয়নি। আর আজ যেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কি ওনার? বিয়েটা তার নিজের হচ্ছে, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত পিত্তির জলে কেন ভেবেই সানা প্রচন্ড রাগ মনে রিয়াসকে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, আমার বিয়ে হবে তো আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর এমন দুঃসাহস আপনাকে কে দিয়েছেটা কে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সব রাইটস শুধুই আমার বরের, আপনার নয়। রিয়াস এবার আরো রেগে যায়। সানাকে আবারও দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হবার কি আছে রিয়াস ভাইয়া? যা সত্যি তাই তো বলছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস। আমি তো কারোর সাথে প্রেমই করিনি, তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি? কদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাটিয়েছে, অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। বলেই সানা রিয়াসকে এক ঝটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াস রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের ওপর খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াসের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে রুমের দরজার দিকে তাকায়। কেউ যদি দেখে ফেলে, সে আর দেরি করল না। গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াসকে পাশ কেটেই রুম থেকে দ্রুতপদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা এবার ধুধু করে ওঠে। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব। যে মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের ওপর এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে, এই সানা, নিচে আয় তো দেখি একটু। সানা তরহর করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরো অনেকেই ছিল, তার মা, বাবা, বোন, শফি, সাফা, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বললেন, সানা, ছেলে পক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না, শুভ কাজ দেরি করতে নেই। তোর ফুপি ঠিক বলছে সানা, আমরাও তোমার ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়াস এসে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে। বাজখাই গলায় বলে, বিদেয় করো আপদ, তাড়াতাড়ি বিদেয় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিয়াস, চুপ থাকতে পারিস না? চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। রিয়াসের কথায় সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকারের উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা, ফুপি, বাবা, এখানে আমার কিচ্ছু বলার নেই। সানা নিজ রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুজে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কার্যরত। ঢাকা শহরে থাকা খরচ
খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী মানে সানার বাবা তার বোনের বাড়িতেই পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচে থাকার সম্মতি দেয়। নতুনভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন। তখন সানার বয়স ছিল 15 বছর, সফির 7 বছর আর রিধির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকার 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে। মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানে তাদের একমাত্র ছেলে রিয়াস বিজনেস দেখাশোনা করে। সানা সেই কৈশোর থেকে রিয়াসকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা তৈরি হয়। অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াসকে। মনে মনে ভালোবাসাটার থলি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলে সিদ্ধান্ত নেয় রিয়াসকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরে ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াস টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সানা সেদিন টিপ টিপ পায়ে রিয়াসের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি? রিয়াস ফোন থেকে মুখ তুলে বলে, কিছু বলবি? হুম। কি বলবি তাড়াতাড়ি বল। বলে আবারও মোবাইল মুখ গোজে। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। তা দেখে রিয়াসের রাগ উঠে যায়। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক শেষ করে বিদায় তো হবে। বিরক্তি যত সব। আজীব। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াস কিছুক্ষণ মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটা আশাও করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। সানা 2 চোখের কোল বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। রিয়াস দেখার আগেই পানিটুকু আবার মুছে নেয়। কিন্তু রিয়াস আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধও করেনি। সানা খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়ে আবার এই সময়ে ছাদে গিয়েছে কেন? সেই রাতে তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দি, খেতে দি, সবকিছুতেই তোদের সুবিধা দি। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশেপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে, কত আদরের তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলে থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথার পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি। আসলেই তো সে ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেদিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবার মাথা গুঁজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টোপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষের জীবন কতটা সংকটাপন্ন। তারপরে তার 2 ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে। না, আর কিছু ভাবতে পারলো না। ডিসিশন ফাইনাল করলো, রিয়াস নামের এই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে। ভুলে যাবে বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাত সে কি কান্না! দলা বেঁধে বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবার কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবে শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘরে থেকেই চালিয়ে নেবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথা খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তা মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি, একটা আপদ বিদেয় হবে। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে ওপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কোণার একটা ক্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা কোকো কোলার বোতল পড়ে আছে। তার চোখ মুখ গোমরা ভাব, গোমরার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখনো বিশ্বাস হচ্ছে না মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটি তার পেছনে আটার মতন লেগে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত। ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত। শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কটা গুঁড়ো বলে দিল।
মানছে সে হঠাৎ সানার অমন কথায় কি উত্তর করবে নিজেই ভেবে পায়নি। আর এমন হওয়াটা স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই সে তাকে বলে দেয়, তখন তার খুশির সীমা থাকে না। অতি খুশিতে সে প্রায় প্রাকরুদ্ধ স্তব্ধ হয়ে যায়। রিয়াসের সেদিন তাই হয়েছিল, আর সানা তা বোঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসে তা সে সানাকে বুঝতে দেয়নি। সানার রুমে চা নিয়ে এরও ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাব লুক দেখে কি রিয়াকশন করে। যখন সানা বিরক্ত হয়ে তাকে বিড়বিড় করে বকতো, তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সেই কি কিউট হাসি দিত তা সানার নজরে আসতো না। এরকম সব ক্ষেত্রেই করতো। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে, সাফার বার্থডে পার্টিতে। সাফা রিয়াসের ছোট বোন। সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়ক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমে চোখ পড়ার মতো। রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের পিছু ছাড়তেই চায়নি। দোষ, ওই মেয়েটারে আমার চাই, ওই মেয়েটারে আমার চাই বলতে বলতে একদম রিয়াসের কানটা জ্বালাপালা করে দিল। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। আমেজ মাখানো গলায় বলল, তোরা আমার গফকে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর নয়নে রিয়াসের দিকে তাকিয়ে রইল। আর সানার দিকে চোখ তুলে তাকানো সাহস হলো না কারো। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরিটা অন্যের হয়ে যাবে। কোকোকোলাটা তো শেষ করবি রিয়াজ। এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবেদের কথায় ঘোর কাটলো রিয়াসের। আবেদ, তুলি, রাহুল তাদের সাথে দেখা করতেই মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার জানের জান দোস্ত, এদের সাথে সবকিছু শেয়ার করে সে। রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস, অথচ মুখ ফুটে একটা বারও বলিসনি। তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজের তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টোটা বেশি বুঝিস। সবাই কি আর তোর মতন মানুষের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টো বুঝলাম? যেখানে রিয়াস বুঝেছে শানা তাকে ভালোবাসে, সেখানে শানা বোঝা উচিত ছিল ফলটা এখানকার। ফলটা তোর, গাধারাম। সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে। তারপরও রিয়া সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সবচেয়ে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেক অপেক্ষার পর পেলে ফিলিংসটাও সেই হয়, বুঝলি? এই জন্যেই তো সানা এখন ছ্যাঁকা খাইয়া ব্যাকা বানাইয়া দিয়ে যাইতেছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতে রিয়াজের মনটা ভালো না, তারপর তোদের নাদুস নুদুস কথাবার্তা। বলে আবেদ এবার রিয়াসের দিকে ফিরে বলে, তুই কোকাকোলাটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে ব্যাক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত কিসের টেনশন? রিয়াস ফ্রেন্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকোকোলাটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে কোকোকোলাটা টেবিলের উপর আবার রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বেরোলে সারাক্ষণ মার সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই স্বল্প সময়ে কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যার দিকে পাঠাই। সানা কেন তোর কাছে ব্যাক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। তারপরও যদি সানা না বোঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক হইছি না? হোয়াট? কিডন্যাপ? অবাক হবার কিছুই নেই রিয়াস। এছাড়া তোর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45। কিছুক্ষণ আগে হলো সবার ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশ সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতির হাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপর পা ভাঁজ করে বসে আছে, কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করে আসছে ঘুমোতে,
চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে একগাদা বিরক্তি নিয়ে আবার বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলির আপুর কারণে। তুলি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করতে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না, রিয়াসের লাইফে আর ফিরে যাবে আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপর অটুট থেকে তুলিকে রিক্ত হয়ে যেতে বাধ্য করলো। অমন বিহেভে এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না সানা। ভেতরটা কেমন উসকুস করছে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে এবাড়ির কাজের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াজ ভাইজান কইছে আপনি ওনার লাগে এক কাপ কফি করে নিয়ে যাইতেন। মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি করে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনি করে দিতেন। ফুপি ঘুমিয়ে গেছে? হ্যাঁ, সকলে ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলে সে মিনা খাতুনকে ডাক দেয়। একবার, দুইবার, তিনবার, কিন্তু মিনা খাতুনের কোনো সাড়া এলো না। ফোনে কল এসেছে, কথা শেষ করে চলে আসবে বলে সে যে রুমে ঢোকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে। মিনা খাতুনের এখনো আসার নামগন্ধ দেখছে না। সানার খুব রাগ লেগে যায়। সে এখন কফি হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি নিজে গিয়ে রিয়াসকে কফির মগটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছে করছে না। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারো কণ্ঠস্বরে সানা সদ্বিত ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াস ভাইয়া স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে। রিয়াসকে দেখে সানার ভেতরটা থরথরে কেঁপে ওঠে। বার দুয়েক ঢোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তেই মাথাটা নুয়ে আনে আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে যান, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়াস সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থেকে তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না, এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি। সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এই কথার পিঠে সে কি জবাব দেবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্যে কি তোর একটু মায়া হয় না? এখান থেকে যে করেই হোক যেতে হবে, না হলে মিনা আপার চোখে পড়লে ফুপির কানে আর তখন কেল্লা ফতে। ভেবেই সানা আর চুপ থাকলো না। ভাইয়া, আমি রুমে যাচ্ছি, কফিটাই রাখলাম। বলেই যে রুমের দিকে পা বাড়ায় তখনই রিয়াস সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা দুমড়ে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়তে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতে চাইও না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে। চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই, তুই তো আগে এরকম ছিলি না। তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি। এতদিনে যে মানুষটির জন্যে গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই? সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছেটার তখন আর মূল্য থাকে না। রিয়া সানার হাতটা কেড়ে নেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। সানা কিছুক্ষণ চুপ থেকে তারপর সম্মতি দেয়। রিয়াসের মুখে হাসি ফুটে ওঠে। বলে, আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে নিয়ে ভয় পাস না। সে দরজায় সিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম। ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ? আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? হুম, পাক্কা? একদম পাক্কা।
তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজে আবার কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে, তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে। এ হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে এক্সাক্ট কোনো কারণ থেকে নয় তো? আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলেছিল রিয়াস ভাইয়ের জন্য 1 কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগা একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটিকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়াবে। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্ট মাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ার সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্য আর একটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া বসে আসে। ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ। সেটা সানার ভাবনা জগতের বিচরণের কারণে খেয়ালই আসেনি। সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক। সানা মাথা নেড়ে হ্যাঁ ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের ওপর, আর উদাস দৃষ্টিতে নৈশব্দ মুখে দিকে দিকে কফিতে চুমুক। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো তারা আর কখনো ফিরে আসবে না। দূরের ওই অন্ধকারের মতোই ঢেকে যাবে সব। থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝে চোখ ঝাপসে আসে সানার। মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে। পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া, ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়া সানাকে তার বাহুডোরে জড়িয়ে নেয় আর হাত থেকে মগটা নিয়ে তার নিচে রাখে। সানা মুহূর্তেই ঘন ঘন নাক টেনে ঘুমের দেশে তলিয়ে যায়। তা দেখে রিয়াসে সে কি হাসি। যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। কল বাজতেই রাহুল এক হাতে মইয়ের ভর সামলে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে। রিসিভ করতেই ওপাশ থেকে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার 2 হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক। ওকে। বলে আবেদকে নিয়ে বিল্ডিং এর পেছনে মই নিয়ে লাগাই একচুট। মই দেওয়ালের সাথে ঘেঁষাতে রিয়ার সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিটপিট করে চোখের পাতা মেলে চারপাশে তাকাতেই চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি। কারো কণ্ঠস্বর শুনে সানা কাঁপা এবং ভয়াত্ম মাখা চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াস ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা ঘোরাতে ঘোরাতে তার দিকে এগিয়ে আসে। সানা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। কখন জেগেছিস ঘুম থেকে? রাতে তো সেই লম্বা এক ঘুম দিয়েছিলি। বলে রিয়াস হাসার চেষ্টা করে, যে হাসিতে রহস্যতা লেগে আছে। রিয়াসের কথাতে সানার তেমন ভাবান্তর হলো না। সানা চোখ জোড়া ক্রমশ তীক্ষ্ণ করে মনে চেপে রাখা কথাটা রিয়াসের দিকে ছুড়ে দেয়। আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? রিয়া স্বাভাবিক ভঙ্গিমায় বলে, এখানে আমি এবং তুই ছাড়া আর তো কোনো তৃতীয় ব্যক্তিকে দেখতে পাচ্ছি না। সো অমন মহৎ কাজটা আমি ছাড়া আর কে করবে বল? কিন্তু এখানে কেন এনেছেন? এখানে কেন এনেছি তা তুই এখনো বুঝিসনি? ওই কিডন্যাপ নাকি টিডন্যাপ কি যেন, ওইটাই মনে কর। বলে রিয়াস পেছনের চেয়ারটা সামনে টেনে সানার সামনে ধপাস করে বসে। মুহূর্তে সানার চোখ মুখে আকাশসম বিস্ময় ছুটে যায়। আপনি এমন জঘন্য কাজটা কিভাবে করতে পারলেন? কিভাবে? এখন বাসায় সবাই আমাকে কি ভাবছে? মা, বাবা, ফুপি, ফুপা আমাকে কেউ আর ক্ষমা করবে? করবে না। বিয়ে করার খুব শখ জমেছিল, তাই তার প্রতিকারে এই বদ্ধঘরটা তোর জন্যে রেখে দিয়েছি। আপনি এতটা নিজের কথাই ভাবলেন, একবারও আমার কথা, আমার সম্মানের কথা, আমার ফ্যামিলির কথা ভাবলেন না? বলার মাঝেই সানা দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়তে থাকে। এই কাঁদবি না, একদম কাঁদবি না বলছি। কাঁদলে কিন্তু খুন করে ফেলবো। করে ফেলুন খুন, আমি বাঁচতে চাই না, মরতে চাই, মরতে। এত অভিনয় করিস কেন সানা? তুই না আমাকে ভালোবাসিস? আগে ভালোবাসতাম, এখন আর বাসি না রিয়াস ভাই। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তুই আমাকে ভালোবাসিস, তুই তার স্বীকার না করলেও তোর চোখ ঠিকই আমাকে
বলে দেয়। সানা চুপ করে থাকে। রিয়াসও কিছুক্ষণ চুপ থেকে এবার হাই তোলে, স্বাভাবিক এবং সুধীর কণ্ঠে বলে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না সানা। তোকে বোঝানোর সবটাই আমার হাতের বাইরে ছিল। শেষ মুহূর্তে তোর সাথে কথা বলতে চেয়েছি, তোকে বোঝাতে চেয়েছি, তোকে আমার মনের কথা বলতে চেয়েছি। তুলিকে দিয়েও চেষ্টা করিয়ে তোকে আমার সামনে আনাতে, তাও পারিনি। ওদিক দিয়ে তোর এঙ্গেজমেন্ট, হাতে সময় খুবই কম ছিল। বলা যায় কিডন্যাপ করতে এক প্রকারের বাধ্য হয়েছি। তার জন্যে আমি তোর কাছে ক্ষমা চাইছি। সানা এবারও কোনো জবাব দেয়নি। সানা চুপ থাকা দেখে রিয়াস বলে, এখনো রাগ করে আছিস আমার উপর? আমার অত কিছু ভাবতে ভাল লাগছে না। বাসায় যাব আমি, ব্যাস বাসায় যাব। আমাকে বাসায় দিয়ে আসুন। এত অস্থির হচ্ছিস কেন? বাসায় তো যাবি, আমি নিজেই তোকে বাসায় নিয়ে যাব। তবে এভাবে না। মানে কি বলতে চান আপনি? কিছু না, আমি এখন উঠছি, বাসায় যেতে হবে। দেরি হলে বাসায় যে হাঙ্গামা লাগিয়ে দিয়ে এসেছিস তার উৎপাটন করবেটা কি শুনি। এমনিতেই কাল রাত তোকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে যান অর্ধেক শেষ। তুই এত ওজন বাপ্পা, হারবাল টারবাল খাস নাকি আবার? বলে ঠোঁটের কোণে দুষ্টু হাসি চাপে রিয়াস। সানার বিস্মিত চোখ জোড়া এবার রাগে আগুনের মতো লাল হয়ে ওঠে। তা দেখে রিয়াসের মনে মনে সে কি কুটিল হাসি। আমি মোটা না চিকন, লম্বা না বেটে, তা দেখার রাইটস আপনার নেই। রাইটস নেই? তবে হতে আর কতক্ষণ? কখনোই হবে না, আমি হতে দিবও না। আমি এখনই বাসায় যাব। আপনি নিয়ে যান অথবা না যান। বলে সানা বিছানা থেকে নামতে চায়, অমনি রিয়াস পথ আগলে দাঁড়িয়ে বলে ওঠে, লালপরি, তোমার এখন বাসায় যাওয়ার পথ তো বন্ধ। মা, মামা, মামি ভোর সকালে তোমাকে সার্চ করে নিয়েছে। তোমাকে না দেখতে পেয়ে সবাই ভেবে নিয়েছে তুমি কোন নাগরের সাথে পালিয়ে গেছো। এখন যদি তুমি বাসায় যাও তাহলে বুঝতেই পারছো তোমার কি হাল হবে। আর তুমি বাসায় না গিয়ে যদি আরেকখানে যেতে চাও, এই রিয়াজ তো তোমাকে সেখানে যেতে দিবে না। এই রুমটা কিছুক্ষণ পর তালাবদ্ধ হয়ে যাবে। সো এখান থেকে চলে যাওয়ার ভাবনাটা এখনই মাথা থেকে ঝেড়ে ফেলো। সানার আরো রাগ উঠে যায়। রাগে রিয়াসের কলারটা খুব শক্ত করে চেপে ধরে বলে, আপনি নিছক অসভ্য, জঘন্য ইত্যাদি। তোমার জন্য আমি সব হতে রাজি। সানা কলারটা ছেড়ে দেয়। বিহাটার সাথে কথা বলে খামোকা সময় নষ্ট। যে করেই হোক এখন তার বাসায় ফেরতে হবে। বাসায় ফিরে সবাইকে কিছু একটা বুঝিয়ে বলতে হবে। বলবে বান্ধবী ভোর সকালে কল করে বলেছে তার মা নাকি স্ট্রোক করেছে, তার মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তার মাকে হাসপাতালে নিয়ে যেতে তাকে সাহায্য করার তেমন কেউই নেই, তাই সে গিয়েছে সাহায্য করতে তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে বলতে চেয়েছে, কিন্তু সবাই ঘুমেছিল বিধায় কাউকে আর বলতে পারেনি। ব্যাস, কেস ইজ ডিসমিস। তবে এই রুম থেকে বেডরুমটা কিভাবে? সানার ভাবনার মাঝে রিয়াস বলল, সানা, আমি এখন তাহলে চলে যাচ্ছি। ওই যে টেবিলের উপর খাবার রেখে গেছি, ফ্রেশ হয়ে তা খেয়ে নিও মনে করে। বলে রিয়াস সানার গাল চাপড়ে রুম থেকে বের হয়। দরজার কাছে যেতে রিয়াস কিভাবে যেন আবার পেছনে তাকায়। লালপরি, লাভ ইউ, টেক কেয়ার বলে দরজা টেনে ওপাশ থেকে লক করে দেয়। ওপাশে সানার ভেতরটা মুচড়ে ওঠে। রিয়াস এই কাজটা কেন করলো? কেন করলো সে? সে কি জানে না ভালোবাসাটাকে না হারতে দিলে হেরে যাবে তাদের মধ্যবিত্ত পরিবারটা? পরিবারে নেমে আসবে কঠোর সংগ্রামী জীবনটা। তার বাবা কি পারবে সেই কষ্টের ধার বইতে? পারবে সোফি রিধির পথ ধরে নিতে? পারবে মায়ের ওষুধের টাকা জোগাড় করতে? পারবে না, কিছুই পারবে না। রিয়াজ গাড়ির কাছে এসে তুলিকে কল করে। ওপাশ থেকে রিসিভ হতেই, তুলি, কোথায় তুই? এই তো দোস্ত, রেডি হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই বেরোবো। এখন 10টা বেজে চলছে আর তুই বলছিস তুই রেডি হচ্ছিস? কখন তুই মার্কেটে পৌঁছাবি? কখন তুই বিয়ের শপিং করবি? উফ, এত অস্থির হচ্ছিস কেন রে ভাই? তোর বউকে তো আর কেউ ধরে নিয়ে যাচ্ছে না। ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি রাহুল, আবিদকে কল করে দিয়েছি, ওরা কিছুক্ষণের মধ্যেই মার্কেটে এসে হাজির হবে। ওকে, তাড়াতাড়ি কর, আমি এখন বাড়ি যাচ্ছি। ক্যাচালটা সামলিয়ে তোদের কল করব। ওকে দোস্ত, আর তোর শেরওয়ানির মাপটা মেসেঞ্জারে পাঠিয়ে দিস। ওকে, বাই। কথা শেষ করে রিয়াস তৃপ্তি ভরা একটা নিঃশ্বাস নেয়।
মনে তার কি খুশি, সানাকে বিয়ে করবে। মনের ভেতর ডাকুম ডুকুম নাচরে বিয়ের আনন্দে। আহা কি খুশি, আকাশে বাতাসে রং ছড়িয়ে যায় বহু দূরে। রুমের দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সানার মা, চোখে মুখে তার নীরবতার ছাপ। তার থেকে কিছুটা বামে দরজার কাছে বরাবর দাঁড়িয়ে সানার বাবা লিয়াকত আলী। ওনার মুখটা গম্ভীর বলা চলে। তার থেকে 2 হাত দূরে কিচেনের দিকটায় সফি রিধি দাঁড়িয়ে, সাফাও তাদের পাশে দাঁড়িয়ে, তবে চাঞ্চল্যকর মনে। সেই রিধি সফির মনোযোগ আকর্ষণ করতে ফাঁকে ফাঁকে দূরের কিছু একটা দিকে ইঙ্গিত শব্দ করে উঠে। তারপর সাফা রিধির সেদিকে কোনো হেলদোল নেই। তাদের বোন যে এমনটা করবে তারাও দিক বেদিক নিস্তব্ধ হয়ে যায়। মিসেস রিমা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে পা নামান, সোফার দিকে কিছুটা হেলে তারপর দৃষ্টিটা সানার মার দিকে দিয়ে বলল, এই দুটো ছেলে মেয়েকেও ও শেষ পর্যন্ত এইটুকুই শিখিয়ে গেল, পড়ালেখা করবি আর সাথে প্রেম করবি, পরে বিয়ে করার নাম করে প্রেমিককে নিয়ে ভেগে যাবি। বাহ ভাবি, আপনি নাকি কি যেন বলতেন? ও হ্যাঁ, মনে পড়েছে, আপনার মেয়ে নাকি অত্র এলাকার মধ্যে শান্ত, সুশীল আর ভদ্র মেয়ে। এমন মেয়ে আর দ্বিতীয়টি হয়ই না। এখন ভদ্র, শান্ত এবং সুশীল মেয়ে গভীর রাতে নাগরের হাত ধরে পালালো। আসলে খুব ভালো আপনার মেয়ে, প্রশংসাযোগ্য, সত্যি প্রশংসাযোগ্য। মিসেস রিমার কথায় সানার মার অসহায়ত্ব মুখ ফুটে ওঠে। মেয়েকে নিয়ে ওনার কেন জানি অমনটা মনে হচ্ছে না, কেননা মেয়েকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি। মেয়ে তার 5 ওয়াক্ত নামাজ পড়তো, কুরআন তিলাওয়াত করতো, চাল চলন মার্জিত ছিল, বাইরে বেরোলে পর্দা করে বের হতো, কথাবার্তায় ঠান্ডা সুশীল ছিল। মনটা বারবার বলছে মেয়েটার সাথে হয়তো খারাপ কিছু করেছে। মেয়েটা ওরকমের করতেই পারে না, না হলে রাতে শুতে যাওয়ার সময় হাসি মুখের মেয়েটা তাকে চুমু খেয়ে আবার রাতে উধাও হবে। কিছুতেই মনকে আশ্বস্ত করতে পারছেন না, সবটা যেন গড়বড় মনে হচ্ছে। তারপরও তিনি এই কথাগুলো মিসেস রিমা বেগমকে বোঝাতে পারছেন না। মিসেস রিমা বেগম এই বুঝটা নিচ্ছেনই না। ওনার একই কথা, সানা কোন নাগরের সাথে চলে গেছে, নাহলে এঙ্গেজমেন্টের আগের দিন রাতে কেন পালাবে সে? ঠিক সানার মার ভাবনার মাঝেই মিসেস রিমা বেগমের কল বেজে ওঠে। তাকিয়ে সানার বড় পক্ষদের লোক। মিসেস রিমা সানার মা বাবার দিকে তাকিয়ে বলল, সানার হবু শ্বশুর কল করেছে, কি রিসিভ করব? সানার মা দ্বিধা ভরা চোখে সানার বাবার দিকে তাকায়। লিয়াকত আলী বলল, রিসিভ করেন, বলেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে, আজ এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে হবে, মেয়েটা সুস্থ হলে পরে ফাইনাল ডেট দিয়ে দেওয়া হবে। সানার মা দ্বিধা ভরা চোখে সানার বাবার দিকে তাকালো। লিয়াকত আলী বলেন, রিমা বেগম তাই বলেন। তারপর সানার বরপক্ষদের সামনে কথা বলা শেষ হলেই লিয়াকত আলীকে বলেন, আপনি পাগল? আপনার মেয়ে কি আর ফিরে আসবে? আসবে না, কারণ সে ফিরে আসার জন্য চায়নি। খামোকা ওদের মিথ্যে বলে আশা দেখিয়ে লাভটা হবে কি? একদম ঠিক বলেছ মা, বরপক্ষদের ঝুলিয়ে রেখে লাভ নেই। সানা তো আর ওদের বাড়ির বউ হয়ে যাবে না। রিয়াসের কথা শুনে সবাই দরজার দিকে তাকায়। রিয়াস বাইরে থেকে বাসায় ফিরল মাত্র। রিয়াসকে দেখা মাত্রই সানার মা রিয়াসের দিকে আগ্রহ মনে এগিয়ে গিয়ে বলেন, বাবা, আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছো? রিয়াস গাড়ির চাবিটা নামিয়ে সানার মাকে স্বাভাবিকভাবে উত্তর দেয়, পাইনি মামি, তবে আশা আছে পাবো। দোয়া করো সন্ধ্যার মধ্যেই যেন ওকে পেয়ে যাই আর বাসায় নিয়ে আসতে পারি। হ্যাঁ বাবা, দোয়া করি। আর দোয়া করব না কেন? আমার মেয়ের যাতে কোনো বদনাম না হয়, বদনাম না রটানোর আগেই ওকে ওই বর পক্ষদের হাতে যেন তুলে দিতে পারি। রিয়াস থতমত খেয়ে যায়, খাপছাড়া হয়ে বলে, কি আপনি এখনো ওদের আশা করতেছেন? করব না কেন? ওখানে ওর বিয়ে ঠিক হয়েছে। মেয়ে আসার খবর নাই, আবার বিয়ে, আজাইরা কথাবার্তা সব। আহা মা, বিয়ে ওদের সাথে হয়নি বিধায় কি হয়েছে? আরেকজনের সাথে তো হবে। আরেকজনের সাথে হবে মানে? না মানে বললাম কি, সানাকে যদি খুব দেরি করে খুঁজে পাই, খামোখা এই ছেলেদের আশা নিয়ে তো লাভ নেই। এর মাঝে যদি এরা সানা নামে ভুলভাল কিছু উঠায়, তখন পরে দেখা যাবে এরা এসব উঠানোর কারণে সানার এদের সাথে তো বিয়ে হবেই না, পরে অন্য জায়গায় বিয়ে দিতে কষ্ট হয়ে যাবে।
তাই এদের এখনই বারণ করে দেওয়াটা ভালো হবে। কতবারই তো বললাম ছেলেদের বারণ করে দিতে, ওনাদের মেয়ে আর আসবে না। তুই বললি না ওনাদের মেয়েকে পেয়ে যাবি, যদিও পেয়ে যাস ও আর আসবে না, কারণ ও ফিরে আসার জন্য যায়নি। কথার মাঝে লিয়াকত আলী বলেন, রিমা আপা একদম ঠিক বলেছেন। রিয়াজ, তোমার কথার সাথে আমি কিছুটা মত আবার অমত। কারণ মেয়েকে যদি ভাগ্যের ফেরে খুঁজে পাই, আর খুঁজে পেলেও ও যদি কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, মনে হয় না আর ফিরে আসবি। তাই বর পক্ষদের বারণ করে দেওয়াটাই ভালো হবে। সাহেলা, মেয়ে চলে গেছে, মন খারাপ করো না। মেয়ে আমাদের ভালোবাসাটা বুঝেনি, তাহলে আমরা কেন ওর জন্য প্রতীক্ষা করে করে নিজেদের কষ্ট দিব? ভুলে যাও ওকে, কষ্ট হলেও ভুলে যাওয়ার চেষ্টা করো। সাহিলা ভরাক্রান্ত বুকে একটা দীর্ঘশ্বাস ছাড়েন। ওনার কারো কথাই বোধগম্য হচ্ছে না। সবকিছুর মাঝেও কেন জানি একটা কিন্তু থেকে যাচ্ছে। সে কিন্তু কি তা তিনি নিজেও খুঁড়ে বের করতে পারছেন না। তারপর কি আর করার বারণ করে দেওয়া হয় ছেলেদের? রিয়াস ঝলমলে হাসি ছাড়িয়ে দোস্তদের কল দিয়ে বলে, ওদের সাথে বিয়েটা ক্যান্সেল। এবার আমার বিয়ের আয়োজন করো সন্ধ্যার আগেই। রিয়াস চলে যাওয়ার পর সানা রুম থেকে বেরোতেই খুব চেষ্টা চালিয়েছে, কিন্তু রুমটা খুবই বদ্ধ ছিল। দরজার জায়গাটুকু ছাড়া আর কোনো জায়গা ফাঁকা নেই বের হবার। রুমে ছোট ছোট দুটি জানলা, যেগুলো গ্লাস দেওয়ালের সাথে অ্যাটাচড। ব্যালকনিটাও নেই। অগত্যা সানা আশা হারিয়ে ফের ফ্লোরের ওপর আবার লিফটে বসে পড়ল। এখন দুপুর গড়িয়ে বিকেল ছুঁই। সানা এখনো বসে আছে আগের জায়গায় স্থিরভাবে, এক ফাঁকও নড়ল না। তাকিয়ে আছে স্থির চাহনিতে দূরের পূব আকাশে। মনের অব্যক্ত কত কথাই না এর মাঝে আকাশের সামনে দাঁড় করালে। আকাশ সেও শুনল, তবে চুপি চুপি, কিন্তু লাভ হলো না আর। সানা জোরে একটা তপ্ত শ্বাস ছেড়ে দরজার দিকে তাকায়। দরজায় কুটু কুটু শব্দ হচ্ছে, অনেকটা দরজা খোলার মতো শব্দ। তাকিয়ে পর মুহূর্তেই দেখলো তুলি আপা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেছে। সানা, তুমি ভিতর থেকে দরজা লক করনি? সানা তুলির এ কথার জবাব না দিয়ে দৃঢ় হাতে পাশ থেকে ওড়নাটা তুলে তা গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায়। তুলির দিকে কিছুটা এগিয়ে ভারাক্রান্ত বুকে বলে ওঠে, আপনি আমাকে এ বাসা থেকে বেরোনোর একটু পথ করে দিন না প্লিজ। নিঃসংকোচ আবেদন। তুলি হাতে রাখা শপিং ব্যাগগুলো বিছানার ওপর রেখে এবার ক্ষীণ চোখে সানার দিকে তাকায়। মেয়েটা একদিনে কেমন শুকিয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গালে বলি রেখা পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখের কোথাও একটুখানি সজীবতা নেই, একদম নীরস আর নিষ্প্রাণ। তুলি গোপরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর সানার কাঁধে আলতো হাত রেখে তাকে বিছানায় নিয়ে বসায়। সুদৃঢ় এবং নরম গলায় বলে, সানা, সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না। তোমার রিয়াজ ভাই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে, তোমার খুব কেয়ার করবে, তোমাকে সুখে রাখবে। রিয়াজ তোমার জন্য একদম পারফেক্ট। আর যার সাথে এনগেজমেন্ট হতে তার উপরে রূপটা দেখে কি জাস্টিফাই করতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসবে, খুব সুখে রাখবে? একদমই না। অদেখা অজানা ছেলেদের নিয়ে অনুমান কখনো সত্যি হয় না, বেশিরভাগই হয় বানিয়াট। রিয়াজকে ছোট্ট থাকতে দেখে এসেছো, তার ব্যাপারে জানো সে কেমন, তাহলে কেন রিয়াজকে রিজেক্ট করবে? তাছাড়া তুমি তো রিয়াজকে আগে খুব ভালোবাসতে, তাই না? বাসতাম, খুব বাসতাম। এখন আর সেই ভালোবাসাটা আসে না আপু। ভালোবাসা আছে, তুমি আসতে দাও না, তা পাথরের মতো চেপে রেখে নিজেকে কষ্ট দাও, রাইট? সানা ড্যাব ড্যাব চোখে তুলির দিকে তাকায়। তুলি বলে, রিয়াজকে ভালোবাসো, কিন্তু ফ্যামিলির কথা ভাবলে রিয়াজকে ভুলে যাবার চেষ্টা করো, আবার রিয়াজকে চাইলে আবার ফ্যামিলির কথা চিন্তা করো। তুমি দোটানা রোগে ভুগতেছো। সানা মনে মনে অবাক হয়ে যায়। সানার ভাবনার মাঝে তুলি আবার বলে, সানা, আমি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তো মানুষের মনোজাগতিক ব্যাপারগুলো কিছুটা হলেও বুঝি। আমি বুঝতে পারছি তুমি খুব চাপা কষ্টে আছো, যেটা তুমি রিয়াজকেও বলতে পারছো না এবং নিজেকেও বোঝাতে পারছো না। তুমি রিয়াজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এবং তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কথা ভেবেই নিজেকে রিয়াজের লাইফ থেকে সরাতে চাচ্ছ। যখন তুমি রিয়াজকে ভালোবাসতে শুরু করো তখন তুমি ছিলে কিশোরী, এখন তুমি কিশোরী নও, ম্যাচিওর।
আমি বলবো না তখন রিয়াসের প্রতি তোমার শুধুই আবেগ ছিল, ভালোবাসাটাও কম ছিল না। ডিফারেন্স, তখন নবপল্লবে কিশোরী মনে ভালোবাসাটাকে আটস্থ করেছ, আর এখন বড় হওয়ার সহিত ভালো মন্দ বুঝতে শিখেছ। তাই ফ্যামিলির কথা ভেবে ভালোবেসেও ভালোবাসাটা চাপা রেখেছ। ঠিক বলছি সানা? সানা কি জবাব দেবে তা নিজেই বুঝে উঠতে পারছে না। এ মেয়ে তো পুরোই জ্যোতিষী। তার মনের কথা কিভাবে পড়তে পারলো সে? তার অব্যক্ত কথাগুলো কিভাবে প্রকাশ করলো সে? মাই গড। সানা, জাস্ট কুল। আমি তোমার দিকগুলো পুরোপুরি আত্মস্থ করতে না পারলেও অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিয়েছি তোমাকে। মেন কথায় আসি, তুমি রিয়াজকে এইসব রিজনে যদি দূরে ছেড়ে দাও তাহলে তুমি ভুল করছো। ভেবেছো অন্য জায়গায় বিয়ে হলে সব ঠিকঠাক মতো চলবে, আত্মীয়তার মাঝে আত্মীয়তার কোনো ঝগড়া বিবাদ থাকবে না ইত্যাদি? তবে কয় যুগ ধরে ঝগড়া বিবাদ লেগে থাকবে বলো? 1 দিন, 2 দিন, 3 দিন, পরে দেখবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ফ্যামিলি একদিন ঠিকই সব মেনে নেবে। আর সেখানে রিয়াজ, ওর ব্যাপারে তো তুমি জানো তো ও কতটা স্ট্রং। বলে তুলি একটা হাঁক ছাড়ে। সানা চুপচাপ বসে থাকে। তার চুপচাপতার মাঝে ভাবনাতুরের চিত্র স্পষ্ট। তুলি সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে খানিকটা দূরে এসে রিয়াসকে কল করে। কল রিসিভ হতেই প্যাক প্যাক গলায় বলে, হ্যালো রিয়াস, হ্যাঁ দোস্ত বল। তোরা কখন আসবি? আমার এখনো দুলার সাজ সম্পূর্ণ হয়নি। দুলার সাজটা শেষ করি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। সানাকে সাজাচ্ছিস? আরে গর্ধব, ওটাই তো পারতেছি না। কেন? ও শাড়ি পরতে চাচ্ছে না? ওকে যে শাড়ি পরিয়ে তোর গলায় ঝুলিয়ে দিব ওটাই তো বলার মতো ফয়ে পাচ্ছি না। ও যদি মুখের উপর উল্টো কথা শুনিয়ে দেয়? ভিতর ডিম একটা, ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরাতে পারিস না? তুই আয়শা তোর বোর্ডে পড়া। রাখলাম আমি। তুলি কল রাখতেই সানা পেছন থেকে তুলিকে ডেকে ওঠে। আপু, শপিং ব্যাগগুলোতে কি? তোমার জন্য একটা শাড়ি এনেছি আর কিছু সাজগোজ। কেন? ইয়ে মানে আজকে তো গোসল করনি, সেজন্য রিয়া শাড়ি কিনে আমাকে দিয়েছে তোমাকে পরানোর জন্য। বাথরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি আজ নিজ হাতে তোমাকে শাড়ি পরিয়ে দিব। বলে মিষ্টি আসলো তুলি। কিন্তু আরে কোনো কিন্তু না, যাও। সানা নিচের দিকে তাকিয়ে গায়ের গন্ধ শুকে। গা থেকে বটকা বটকা গন্ধ নাকে আসে। আসলে ফ্রেশ হয়ে আসলে একটু হালকা হওয়া যাবে, টেনশনটাও কমবে ভেবে সানা তুলির মুখের ওপর আর কিছু বলল না। বাধ্য মেয়ের মতন বাথরুমে ঢুকে গেল। সানা বাথরুমে গেলে তুলি খুশিতে শব্দ হয়ে না একটা লাফ মেরে ওঠে আর অমনি রিয়াসকে মেসেজ করে দেয়, দোস্ত শাড়ি পরাতে পারবো মনে হয়। সানা গোসল সেরে গায়ে ব্লাউজ এবং পেটিকোট পরে বের হওয়ার পর তুলি সানাকে সাজাতে বসে যায়। মুখের শ্বাসটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন সানা কিছুটা চমকে যায়। মুখে এত সাজ লাগিয়েছে যেন বউ সাজাচ্ছে। তার পরপরই আবার যে তুলি লাল রঙের শাড়িটা বের করে অমনি সানা বিস্ময় মাখা মুখ আকাশে ছুঁই ছুঁই। এত ভারী শাড়ি, মানুষ শখ করে বুঝে এত ভারী শাড়ি পরে? শখ করে তো মানুষ পাতলা শাড়ি পরে। ভাবছিল ব্যাপারটা তুলিকে বলবে, পরে ব্যাপারটা খারাপ দেখাবে বিধায় সানা মুখ চেপে নাই। সাজানো শেষ হলে তুলি বলে, আয়নাতে দেখো নিজেকে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন বউ। বউ শব্দটা শুনে সানা আরেকটা ধাক্কা খায়। মাথায় বারবার কতগুলো শব্দই বাড়ি খায়। তা হলো, রিয়াস ভাইয়ের সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার ধান্দায় আসছে না তো? ঠিক তখন দরজার ওপাশে রিয়াসের কণ্ঠস্বর ভেসে আসে, তুলি, এই তুলি। তুলি দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। রিয়াস চৌখাট বরাবর পা রাখতেই সানার মাথাটা টং করে ঘুরে ওঠে। রিয়াস ভাইয়া তো বর বেশ এসেছে, তার মানে সে যা ভাবছে তাই ঠিক। সানা আর এক মুহূর্ত দেরি না করে এক লাফ দিয়ে বলে ওঠে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না তুই? নাকি আমি দেখতে খারাপ? আমার মতো এমন হ্যান্ডসাম ছেলে আর কোথাও পাবি? তোর বটগাছ তো আমার নখটুকুর মতো সুন্দর না। সুন্দর অসুন্দর কিছু না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। প্রয়োজন হলে চিরকুমারী হয়ে থাকবো। আবেদ এবং রাহুল পেছন থেকে টপটপ সামনে এসে বলে, ভাবি কেন বিয়ে করবে না? কারণ বলুন। উনি সবার সামনে আমার মান সম্মান খেয়ে ফেলেছে। আমি লজ্জায় মা বাবা ফুপি ফুপা সবার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো? এখন দাঁড়াবি আমার বউ হিসেবে? বলে রিয়া সানাকে এক সপাটে কোলে তুলে নেয় আর বলে,
কাজী অফিসে তোর হেঁটে যেতে কষ্ট হচ্ছে তাই কোলে নিলাম। তারপরও আজ তোকে আমি বিয়ে করব এবং করবই। বলে সানাকে নিয়ে সিঁড়ি বেয়ে লাগায় এক চুট, আর তা দেখে রাহুল, আবেদ এবং তুলি হাসিতে গদগদ। রিয়াসের ধমকাধমকির করাতলে চাপা খেয়ে সানা কবুল বলে ফেলে। তারপর কাবিননামায় সই করে এক পাশে ছিটকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল টেনে বাচ্চাদের মতো নাক টেনে টেনে কান্না জুড়ে দেয়। রিয়াজ তার সইটা শেষ করে সানার দিকে এগিয়ে এসে কঠিন গলায় বলে, এই একদম কাঁদবি না, গুম করে ফেলবো তাহলে। গুমই করে ফেলুন। আপনার সংসার না করার চাইতে গুম হওয়াই ভালো। আপনি আমাকে জোর করে বিয়ে করে ফুপি, বাবা মা সবার সামনে মুখটা ছোট্ট করে দিয়েছেন। এখন আমি সবার সামনে দাঁড়াবো কিভাবে? পা আছে, পায়ের উপর দাঁড়াবি, ব্যাস। আপনি না আসলে একটা জঘন্য। মানুষের অবস্থা বোঝার চেষ্টা করেন না। আহার পটর পটর করিস না তো বউ। এমনিতেই তোর ভনিতা কমাতে কমাতে অনেক বেলা চলে গেছে। এখন বাসায় ফিরতে হবে, তারপর আবার বাসর করতে হবে, আরো কত কিছু। নো মোর টেক এগেইন, নাও লেটস গো ইয়োর হাবি হোম। নির্লজ্জ। তুলি, আবেদ এবং রাহুল সেই প্রথমে কাজী অফিসে পা রাখতেই হাসির ঝুলি খুলছে। রিয়াস এবং সানার এসব কাণ্ড দেখতে দেখতে বেচারাদের পেট এখন প্রায় ব্যথায় টনটন করছে। শত চেষ্টা চালিয়েও হাসি চাপাতে পারেনি, এখনো হেসে যাচ্ছে। রাহুল কোনো মতে হাসির বেগ একটুখানি কমিয়ে এনে চাপা চাপা গলায় বলে ওঠে, দোস্ত, আজ তোর বাসর ঘর, আমি নিজের হাতে সাজাবো। তুই কি একা সাজাবি নাকি? সাথে আমিও সাজাবো। আচ্ছা সাজাস সাজাস, তোরা দুজনেই সাজাস। এ যেমন বান্দর, এর ফ্রেন্ডগুলো এক একটা বদের হাড্ডি সার। কোন কারখানায় এসে পড়লাম, ইয়া আল্লাহ রক্ষা করো তুমি। সানার মোড়ো কথার মাঝে রিয়াস সানাকে বলে ওঠে, কি বউ, পথ মাপবা নাকি আগের মতো সেই একই কাজ করাতে বাধ্য করাবা? আমি এখান থেকে কিছুতেই নড়বো না। আপনার ইচ্ছে হলে আপনি চলে যান, আমি যাব না। কাজী অফিসের চার দেয়ালে থাকতে আবার ইচ্ছে হলো নাকি? তা তোমার যদি আপত্তি না থাকে তাহলে কাজী সাহেব চাচার ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে এখানেই সারা জীবনের জন্য রেখে যাই, কি বলেন চাচা? ঠোঁটের কোণে দুষ্টু হাসি চেপে কাজের দিকে এক ফোর তাকিয়ে কথাটা বলল রিয়াস। কাজী সাহেব এই কথার পিঠে কি বলবে তিনি নিজেই ইতস্ততায় পড়ে যান। হয়তো মনে মনে বলেন, আপনার নিজের বিয়ে করা বউ আমার অন্যের কাছে বিয়ে দিবেন, এটা হয় নাকি? এটা তো একদম বেমানান। কিন্তু কাজী সাহেব কথাটা বলতে পারল না, দৃষ্টি নিচে রেখে চুপ করে রইল। সানার তো রাগে পিত্তিজোলা অবস্থা, না পারে কলম দিয়ে এই ছেলেটার চোখ দুটো ফুটো করে দেয়। এত অসভ্য কেন ছেলেটা? ম্যানার্স বোধ নেই। কাজী সাহেব মনে হয় রাজি নয়। থাক বউ, তোমাকে কারো গলায় ঝুলতে হবে না, তুমি সারা জনম এই রিয়াসের গলাতেই ঝুলে থেকো। চলো এবার। বলে সানাকে এক হাতে জড়িয়ে পা বাড়াতে যায়, কিন্তু সানা নাচর বান্দার মতন আগের জায়গায় দাঁড়িয়ে, না নড়ছে না টরছে। রিয়াস এবার গলার স্বরটা উঁচু করে ধমকের সুরে বলে ওঠে, যদি নেক্সট বার বলার পরও কথা না শুনো তাহলে কোলে তুলে নিব বলে দিলাম। সানা কোল শব্দটা শুনে কুঁকড়ে ওঠে। তখন কোলে নিয়েছে আর কি না লজ্জা পেয়েছে। যদি আবার কোলে নেয় এবার তো লজ্জায় মরে যাওয়ার অবস্থা হবে। আর কোলে না উঠতে চাইলেও এই নির্লজ্জ রিয়াসটা তো তাকে কোলে নিয়েই ছাড়বে। কি করবে ভাবতে ভাবতে সানার পিট চোখ জোড়া মনের অজান্তেই রিয়াসের চোখের ওপর পড়তে রিয়াস চোখ রাঙানিতে ইঙ্গিত করে পা চালাতে। আর কি, তারপর বাধ্য ভদ্র মেয়ের মতন সানা, রিয়াস, তুলি, আবেদ এবং রাহুলের সহিত গাড়ির দিকে পা চালাতে থাকে। তারপর বাড়িতে এসে পৌঁছালে তুলি, আবেদ এবং রাহুল, রিয়াস এবং সানাকে বাইরে রেখে এসে তারা আগে বাড়ির ভেতর ঢোকে। জিভা দিয়ে গলা ভিজিয়ে আওয়াজ গলায় তিন বন্ধু মিসেস রিমাকে ডাকাডাকি করতে থাকে। ও আন্টি, আপনি কোথায়? মিসেস রিমা তখন ফোনে ওনার স্বামী মিস্টার শওকত হোসেনের সাথে কথা বলতেছিলেন। নিচে কারো হইচই শব্দ কানে আসতেই বলেন, আচ্ছা, কে যেন এসেছে, তোমার সাথে একটু পর কথা বলতেছি। বলে ফোনটা রেখে নিচে নামেন। তুলি, আবেদ রাহুলের চোখে মুখে হাসি হাসি ভাব দেখে বলেন, আরে তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? তুলি এগিয়ে এসে, ও আন্টি, কি বলবো আপনাকে, আমরা খুশি মানে সেই খুশি, এতটাই খুশি যে আপনাকে সেই খুশির সংবাদটাই দিতে এসেছি। বাট কিভাবে আপনাকে বলবো সেই ভাষা জানা নেই আমাদের। না, আবেদ এবং রাহুল। তা খুশির খবরটা কি বলো? আন্টি, রিয়াস নতুন বউ নিয়ে এসেছে। বউটা কি সুন্দর, উফ। মানে কোন রিয়াসের কথা বলছো? আপনার ছেলে রিয়াসের কথা বলতেছি আন্টি। রিয়াস বিয়ে করেছে। হোয়াট?
মজা করছো আমার সাথে? হুম, মজা নয় আন্টি, এখনই দেখবেন আপনার ছেলে এবং আপনার বৌমাকে। বলে তুলি পেছনে ঘুরে গলা উঁচে রিয়াসকে ডাকে। রিয়াস, ভাবিকে নিয়ে ভিতরে আয় তো। বলার সাথে সাথে রিয়াস এবং সানা ভেতরে ঢোকে। রিয়াস বর সেজে আর সানা বধূ সেজে। রিয়াসের বউ হিসেবে সানাকে দেখে মিসেস রিমা বেগমের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ছেলে তার সানাকে বউ করে আনবে, এটা যেন তিনি বাস্তবে নয় কল্পনাতেও দেখতেছেন এখন। রাগে ক্ষোভে ঘৃণায় সিঁড়ির 2 ধাপ ক্রস করে দ্রুত পদে রিয়াসের দিকে এগিয়ে গিয়ে প্রচন্ড ঝাঁজ এবং উঁচু গলায় বলে ওঠেন, রিয়াস, এসব কি? এখন যা দেখতেছো তাই মা। তুই এই কাজটা কিভাবে করতে পারলি? তুই শেষ পর্যন্ত আমাকে এই প্রতিদান দিলি? ছি! তোমার এতদিনের ইচ্ছে ছিল তোমাকে ভালো, সুন্দর এবং খুব লক্ষ্মী একটা মেয়ে এনে দিতে, আজ তা এনে দিলাম। রিয়াজ, চরম বেয়াদব কথাবার্তা বলতেছিস তুই। তোর ধারণা আছে তুই কি কাণ্ড করছিস? এমন মেয়েকে বিয়ে করেছিস যে কিনা আমাদের ভরসায় থাকে, আমাদের ভরসায় বাঁচে এবং তার পুরো পরিবারও। সমাজের লোক যদি শুনে তুই এই মেয়েকে বিয়ে করেছিস, তাহলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? মাথা হেড করে আনলি তুই আমার। চিৎকার করতে ইচ্ছে করছে, অনেক চিৎকার করো, চিৎকার যত ইচ্ছে হয়। অন্তত সানাকে নিয়ে আর কোনো কথা বলবা না মা, কারণ সানা এখন আমার কাজিন নয়, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার সোহাগিনী, আমার ভালোবাসা। আমি সানাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তুমি বলেছিলে না সানা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে? সানা কারোর সাথে পালিয়ে যায়নি। আমি সানাকে জোর করে সেই রাতে কিডন্যাপ করি সানার বিয়েটা ঠেকানোর জন্য। আজ সানা আমার হয়েছে। সো কাইন্ডলি রিকোয়েস্ট মম, সানাকে বৌমার চোখে দেখো। এই স্বপ্ন তোর কখনোই পূরণ হবে না। এটা আমি কখনোই হতে দিব না, কখনোই না। তোর বাবা দেশে ফিরুক আগে। মিসেস রিমার চিৎকার চেঁচামেচি শুনে এরই মাঝে সাহেলা বেগম এবং লিয়াকত আলী এসে উপস্থিত হন। মিসেস রিমা তাদের দিকে তাকিয়ে ব্যথাতুর গলায় বলে ওঠেন, বাহ, গর্বিত বাবা মা আপনারা। মেয়েকে এমন শেখালেন, শেষ পর্যন্ত আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে তার গলায় ঝুলে গেল। কি ক্ষতি করেছি আমি আপনাদের? কি ক্ষতি? দয়া দেখানোর এটাই শেষ প্রতিদান দিলেন? এটাই? সাহেলা এবং লিয়াকত আলী নিশ্চুপ হয়ে যায় প্রায়। তারা এই কথার পিঠে কি জবাব দিবে নিজেরাও বুঝতে পারছে না। তারা ভাবতেই পায়নি তাদের মেয়ে শেষ পর্যন্ত রিয়াসকে বিয়ে করবে, যারা কিনা তাদের সংসারটাকে শক্ত খুঁটির মতন খুব আগলে ধরেছে। এই বুঝি শেষ প্রতিদান উপহার দিল তাদের। লিয়াকত আলী নিজেকে এখন খুব ছোট্ট লোক মনে হচ্ছে। খুব মেয়েকে দেওয়ালের সাথে ঝুলিয়ে যদি গায়ে বারংবার বেত দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে পারতেন তাহলে কষ্টটা কমতো। রিয়াস বলে, ওনাদের কিছুই বলবে না মা, ওনারা এখন আমার শ্বশুর শাশুড়ি, সো সম্মান দিয়ে কথা বলবা। ছেলের কথায় মিসেস রিমার মাথায় আগুন ধরে যায়। ওনার এখন যে কি করতে ইচ্ছে হচ্ছে তা উনি নিজেই জানেন না। হাত পা ছুড়াছুড়ি হয়ে আসছে। ওনার নিজের পেটের ছেলে ওনাকে না জানিয়ে বিয়ে করে আবার এমন উদ্ভট বিহেভ করছে। খুব কষ্ট লাগছে মিসেস রিমার। একটা সেকেন্ডও দাঁড়ালেন না, সবার দিকে একবার আগুন চোখে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যান। ঠাস করে দরজা বন্ধ করে ফেললেন। সাহেলা বেগম এগিয়ে আসেন। সানা, তুই এটা কি করলি? এটা কি করলি মা? কেন রিশানকে বিয়ে করলি? দুনিয়াতে কি আর ছেলের অভাব ছিল? কান্নায় ভেঙে পড়লেন সাহেলা। একে ছোটবেলায় বিষ খাইয়ে মেরে দেওয়া দরকার ছিল, না হলে এরকম দিন আমাদের দেখতে হতো না। উপকার করা মানুষদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিতে হতো না। স্যাম অন আওয়ার সেলফ। আমরা এতদিন বেয়াদব একটা মেয়ে বড় করেছি। সানা চোখ মুখ কুচকে, চোখের পানি তো বৃষ্টির ফোঁটা হয়ে বের হচ্ছে। সানার এত কষ্ট রিয়াসের একদম কষ্ট হচ্ছে না, বুকটা দাও দাও করছে। রিয়াস শান্ত গলায় লিয়াকত আলীকে বলে, সানার কোনো দোষ নেই বাবা, সানার ইচ্ছের বিরুদ্ধে আমি ওকে বিয়ে করেছি। আপনারা খামোখা না জেনে অমন মিথ্যা অপবাদ ওর উপর দিতে পারেন না। প্লিজ ওকে নিয়ে কিছু বলবেন না, ও এখন রিয়াস হৃদের বউ। বাবা, তোমরা আমাদের অর্ধেক খরচ চালাও, সেই তোমাদের আমরা গলা কেটে দিলাম। এটা কিভাবে মেনে নিব বলো? ওসব ভেবে এখন আপনারা আমাকে ছোট্ট করতেছেন? এত ভাববেন না প্লিজ, মনে করেন সব অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে বাবা। লিয়াকত আলী চোখের চশমাটা খুলে ফতুয়ার কোনা দিয়ে চোখের কোনার পানিটুকু মুছে নেন। তারপর চশমাটা আবার চোখে হেঁটে সাহেলাকে উদ্দেশ্য করে কঠিন গলায় বলেন, সাহেলা, চলে আসো। বলে রুমের দিকে এগোন। সাহেলা বেগমের না যেতে ইচ্ছে করলেও পরিস্থিতির শিকারে বাধ্য হলেন স্বামীর পেছন পেছন যেতে কেউ মেয়ের দিকে এক ফোর তাকালেন। সানা খুব তীক্ষ্ণ চোখে তার বাবার যাওয়ার পথের দিকে চেয়ে রইল।
তার বাবার চোখে আজ এই প্রথম পানি দেখল সে। এর আগে কলুর বলদের ঘানির মতন সংসারটা টেনেছে, অথচ এর আগে বাবাকে কখনো কাঁদতে দেখেনি। তাহলে সে কি আজ তার বাবাকে খুব বেশি পীড়া দিয়ে ফেলেছে? খুব হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার খুব। বাবার পায়ের তলায় গিয়ে পড়ে বাবার 2 পা জড়িয়ে, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ বাবা। কিন্তু তা আর হলো না। সাহেলা বেগম রুমে ঢোকা মাত্রই লিয়াকত আলী দরজা বন্ধ করে ফেলেন। তুলি এগিয়ে আসে, সানার কাঁধে হাত রাখে, বলে, সব ঠিক হয়ে যাবে ভাবি। প্রথমে এরকম পরিস্থিতি হবেই, দেখবে পরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই কষ্টকে কষ্টই মনে হবে না। আর কষ্ট দিও না নিজেকে, অনেক রাত হয়েছে, এবার রুমে চলো। বলে তুলি সানার হাত ধরে সানাকে রিয়াসের রুমের দিকে আসতে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যেতে থাকে। ফুল, ফিতা, বেলুন দিয়ে বাসর ঘরটি মোটামুটি ঘরোয়াভাবে সাজানো হয়েছে। দেখতে একদম অসুন্দর বলা যায় না, খুব চমৎকার হয়েছে। সানা ফুলসজ্জা বিছানার একদম কোনার দিকটায় হাঁটু ভাঁজ করে বসে আছে, চোখ মুখে তার বিষণ্ণতা রেখা। রিয়াসের সাথে বিয়েটা হয়ে আসলে খুব অন্যায় করে ফেলেছে সে। ফুপির রাগ, বাবার অভিমান আর মায়ের কষ্ট, সবগুলো চিত্র যেন চোখের সামনে একে একে জীবন্ত হয়ে ভেসে উঠছে। কিছুতেই মনকে বোঝাতে পারছে না। কেউ তার মনে হয় না তাকে কখনো ক্ষমা করবে। ভুলগুলো ভুলে গিয়ে তাকে কাছে টেনে নেবে। তাহলে কি এভাবেই চলবে জীবনময় গতি? কি হতে চলেছে পরের দিনগুলোতে ভাবতেই মুহূর্তেই সানার বুকটা ভারে ওঠে। তার সাথে চোখের কোণা থেকে মোটা 2 ফোঁটা অশ্রু বেরিয়ে আসে। দ্বিতীয় ফোঁটা পড়তে নিলেই কারো হাতের স্পর্শে চোখের নিঃশ্বাস শুষ্কে ওঠে। সানা কাতর জড়ানো চোখে সামনে তাকায়, দেখে রিয়া সেই পানিটুকু মুছে তার দিকে মায়া মায়া চোখ করে তাকিয়ে আছে। সানা এবার অস্পষ্ট একটা শব্দ করে রিয়াসকে এক ধাক্কা দিয়ে খানিকটা দূরে সরিয়ে দেয়। অভিমানী স্বরে বলে ওঠে, আপনি আমাকে একদম ছুবেন না। এই আপনার জন্য আজ আমি এমন দিনটি দেখতে হলো। দূরে যান আমার থেকে। রিয়াস ধাতস্থতা বজায় রেখে সানার দিকে এগিয়ে, কুল সানা কুল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই যে আজ না দেখছিস মামার রাগ অভিমান, কদিন পর দেখবি সবাই সব ভুলে ঠিকই তোকে আমাকে কাছে টেনে নিয়েছে। ভুল কিছুই ঠিক হবে না। না আপনার মা এই সম্পর্ক মেনে নিবে, আর না আপনার বাবা, কেউই মেনে নিবে না। আপনি খামোখা আমার জীবনটা নষ্ট করে দিলেন। আমি তোর জীবন নষ্ট করিনি, আমি তোকে ভালোবাসি। আর আমাদের এই ভালোবাসায় একদিন সবার মন ঠিকই জয় করে নিব, দেখিস। আমার উপর শুধু একটু বিশ্বাস রাখ। না কোনো ভরসা, আপনার সাথে আমার কোনো কথা নেই। সরেন এখান থেকে, আমি ঘুমাবো। বলে সানা পাশ থেকে একটা বালিশ টেনে নিয়ে সেখানে মাথা রেখে কাঁধ হয়ে শুয়ে পড়ে। আর রিয়াজ ছোট ছোট চোখ করে সানার দিকে তাকিয়ে। স্বপ্ন ছিল বউয়ের সাথে বসে কত মিষ্টি মিষ্টি কথা বলবে, তাদের ভালো লাগা ভালোবাসা সব অনুভূতি শেয়ার করবে, তারপর আরো কত কি। আর এই মেয়ে ফ্যামিলির দোহাই দিয়ে সব লাটে উঠিয়ে দিল। তাহলে তার এতদিনের সব স্বপ্ন জলে মিশে গেল। ভেবে রিয়াজ গলার স্বর খাদে নামিয়ে বলে, সানা এখনই ঘুমাবে? সানা প্রত্যুত্তর করল না। রিয়াজ আবার ডাকলো, এই সানা। এবার সানা মাথা সোজা করে প্রচন্ড রাগ গলায় বলে, প্রবলেম কি আপনার? একে তো জীবনটা তছনছ করলেন, তার উপর শান্তিতে একটু ঘুমাতেও দিবেন না। আজ তো আমাদের বাসর রাত। তা আমি কি করব? মানে কিছুটা ইতস্ততা বোধ করেই এবার রিয়াজ প্রবল জোর খাটিয়ে নিজেকে শক্তপোক্ত করার চেষ্টা করে। মনের সাথে কণ্ঠে ভারসাম্য রেখে বলে ওঠে, বাসর রাতে কি করবি তা তুই জানিস না? আমার সাথে বাসর করবি, বাসর। সানার চোখ মুখে আকাশসম বিস্ময় ছুঁয়ে যায়। এই ছেলে কি বলছে তাকে? আছে কোনো লজ্জা শরম? এবার প্রকাশিত কণ্ঠে, নির্লজ্জ ঠোঁট কাটা। বউয়ের সামনে এত লজ্জা শরম থাকা চলে না। তার উপর আজ আমাদের বাসর রাত। বাসরে প্রথম লজ্জা হলেও তা উড়িয়ে দিতে এই রিয়াসের। নির্লজ্জ, গেট আউট ফ্রম হিয়ার, গো টু বিলো অফ বেড। যদি নিচে না যাই। এই কথাটা বলে রিয়া সানার দিকে শ্লথ গতিতে এগোতে থাকে। সানা ভয় পেয়ে থমথমা গলায় বলে ওঠে, এই কাছে আসবে না কিন্তু, কাছে আসবে না, না হলে চিৎকার দিব। রিয়াস খিলখিলিয়ে হেসে ওঠে আর সানাকে আরেক দফা অবাক করে দিয়ে তার পাশ কেটে চিৎ মেরে শুয়ে যেতে যেতে বলে, তুই চিৎকার কর, আমি ঘুমাই। গুড নাইট। বলে রিয়াজ চোখ বন্ধ করে নেয়। সানা অবাক। রিয়াজ যে অমন ভনিতা করে এভাবে শুয়ে যাবে তা বিশ্বাসই হয়নি। তবে সানার কেন জানি প্রচন্ড মন খারাপ হয়ে গেল। কেন মন কারণ জানে না, হয়তো মনের অবচেতনের রিয়াসের জন্য এখনো তার এক ফালি ভালোবাসাটা রয়ে গেল। সেও চেয়েছিল রিয়াজ তার কাছে আসুক, তাকে ভালোবাসুক। সারা মুখে একটা লজ্জামাখা হাসি টেনে রিয়াসের পাশ দিয়ে শুয়ে পড়ল। শোয়া মাত্র রিয়াস উঠে পড়ল আর তার তৃষ্ণার্ত মনের মুখটা সানার কানের কাছে গুজে ফিসফিস গলায় বলে ওঠে, তুমি আমাকে যতই দূরে রাখো না কেন সানা, আমি কখনো তোমাকে দূরে যেতে দিব না।
বলে রিয়া সানার পেটের ওপর আলতো হাত রাখলো। মুহূর্তেই সানার ভেতরটায় বিদ্যুতের মতন ধক করে উঠল। সানা হাতে বিছানা চাদর খামচে নিজেকে সংযত করার চেষ্টা করলে কিন্তু তাতেই লাভ হলো না। অ্যাট্রাকশনটা আরো বেড়ে গেল। এক দেহে মিশে গেলে দুজন মানবানবী শারীরিক সম্পর্কে পরিপূর্ণ হতে লাগলো তাদের ভালোবাসা। সকালবেলায় মোবাইলের শব্দে ঘুম ভাঙে রিয়াসের। ঘুম ঘুম চোখে মোবাইল নিতেই পেছনে ফিরতেই হাত বরাবর ঘাড়ে একটা টান পড়ে। তাকিয়ে সানা তার ডান হাতের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে। তার ডাগর চোখ জোড়ার পাপড়িগুলো একত্রে সোজা হয়ে ফ্যানের বাতাসে নড়ছে। পেছনে কিছু চুল মুখের ওপর এলোপাতাড়ি পড়ে আছে। গোলাপি ঠোঁট দুটো লাভ লাভ হয়ে আছে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে এই মুহূর্তে, খুবই অদ্ভুত ধরনের সুন্দর। রিয়াস টানা চোখে সানার দিকে দীর্ঘক্ষণ সময় নিয়ে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝে কলটা কেটে গিয়ে আবার বেজে ওঠে। এবার রিয়াস কিছুটা বিব্রত হয়ে বালিশের নিচে হাত রে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে তাকিয়ে দেখে মাই ফাদার। এত সকালে বাবার কল দেখে রিয়াস কিছুটা ভড়কে যায়। তবে মনে মনে মোটামুটি গেস করে নেয় তার বিয়ের ব্যাপারটা জানতেই বাবা কল করেছে, নাহলে এত সকালে ওনার কল করার কোনো কারণ নেই। রিয়াস খুব সন্তর্পণে সানার মাথাটা বালিশের ওপর রেখে দিয়ে বিছানা থেকে নেমে তড়িৎ পায়ে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে যায়। নিজের মাঝে দৃঢ়তা বজায় রেখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কনগ্রাচুলেশন মাই সান, ইউ হ্যাভ গট ট্যালেন্টেড এ ওয়ার্ক। আমি এতদিন এটাই চেয়েছিলাম। বাবার কথা শুনতেই রিয়াস কয়েক সেকেন্ডের মতো চুপ হয়ে যায়। সে হয়তো ভাবতেও পারেনি তার বাবা এত তাড়াতাড়ি তাদের সম্পর্কটা মেনে নেবে, তাও সানার সাথে। ভাবনার মাঝে রিয়াস, সানাকে আমার মেয়ে হিসাবে বেশ পছন্দ। সে কাজে যেমন পটু তেমনি তার সুশ্রী ব্যবহারও আর রূপে গুণে তো মার্শাল্লাহ। তোর এই মাম্মিটার মতো বদ না, সারাক্ষণ খালি কানের কাছে ঘেউ ঘেউ করে, অন্তত পাগল বানাবে না। মেয়েটা তোকে খুব বুঝবে। খুব ভালো একটা কাজ করেছিস সানাকে বিয়ে করে। আমি কিছুদিনের মধ্যেই বাসায় আসতেছি, এসেই বাসার সব কেলেঙ্কারি উৎপাটন করব। বাবা তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সেই ভাষা এই মুহূর্তে আমার জানা নেই। আমি সত্যি ভাবতেও পারিনি তুমি এত সহজে সম্পর্ক মেনে নিবে। এ তো ভাবতে হবে না, বউকে নিয়ে সুন্দর মতো সংসার কর। তোর মা ঝামেলা করলে তা মাথায় নেবি না। বউকে শান্ত থাকবে বলবি। আমি দেশে ফিরে আমার অপেক্ষা করব। ওকে বাবা। ওকে মাই চাইল্ড, তাহলে রাখছি। বাবার কলটা রেখে রিয়া সেই কি খুশি। উফ, খুশিতে একেবারে নাচতে ইচ্ছে করছে তার। তারপর খুশিটাকে কিছুক্ষণ এভাবে একা একা নিজে উপভোগ করে ভেতরে যায়। সানার দিকে এগিয়ে গিয়ে তার কপালে আলতো একটা চুম্বন এঁকে দেয়। তারপর হাতের ফোনটা এক সপাটে বালিশের ওপর রেখে দিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে যায়। রিয়াস বাথরুম থেকে বেরোতে বেরোতে ততক্ষণে সানার ঘুম ভেঙে যায়। সানা চোখ জোড়া মিলতেই প্রথমে চোখ পড়ে রিয়াসের দিকে। টাওয়াল পেঁচানো আধ ভেজা গায়ে রিয়াসের লোমগুলো লম্বা লম্বা ভাবে শরীরের বিভিন্ন অংশে পরিপাটি গেঁথে আছে, আর তার থেকে টপ টপ করে পানি বেয়ে পড়েছে। গায়ের রং ফর্সা হয় তা আরো দারুণ সৌন্দর্যে বৃদ্ধি করেছে। সানা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে ভেতরটা হুহু করে কেঁপে ওঠে। তার নিজের কাছে নিজেরই অনুশোচনা হচ্ছে। এমন একজন সুটাম দেহে টকটকে সাদা ছেলে তার মতো সাধারণ একটা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলো। সে তো রিয়াসের কোনো দিকে দিয়েই যোগ্য না। সানার ভাবনার মাঝেই রিয়াস পেছনে ফেরে বলে, কখন জেগেছো সানা? সানা থতমত খাওয়ার মতন একটু ভান করে ফেলে। থেমে থেমে বলে, এই তো কিছুক্ষণ হলো। যাও এবার ফ্রেশ হয়ে আসো। সানা এই কথার নৈশব্দে মেনে নিয়ে নিচে নামতে যাবে, অমনি সে মুচড়ে ওঠে। রিয়াস ভ্রুকুচকে বলে, কি হয়েছে? সানা কি উত্তর দেবে নিজেই ভেবে উঠতে পারছে না। তার পরনের শাড়িটা শরীরের সাথে খুব আলগাভাবে লেগে আছে। উঠতে নিলেই দপদপ করে তার নিচে পড়ে যাবে। আর রিয়াস তাকে এক টুকরো ব্লাউজ আর এক টুকরো পেটিকোট অবস্থায় দেখে ফেললে তখন কেমন বিশ্রী একটা ব্যাপার হবে ভাবা যায়। আর রিয়াস তো তা জানে না। মুহূর্তে সানার মুখটা কেমন অসহায় অসহায় হয়ে ওঠে। সে এদিক ওদিক তাকাতে থাকে। কি করবে, কিভাবে এখান থেকে বাথরুমে যাবে? রিয়াজ যদি এখান থেকে বাইরে যেত তাহলে একটা গতি হতো, কিন্তু রামছাগলটা খুঁটির মতন দাঁড়িয়ে আছে। ভাবনার মাঝে রিয়াজ আবারও বলে, আজ সারাক্ষণ এখানে বসে কাটিয়ে দিবে নাকি? না, মানে একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম? উফ, আমিও না একটা গর্ধপ, কেমন খাপ ছাড়া কথা বলে ফেললাম। প্রবলেম হয়েছে, এখন কি উত্তর করব? কি হলো বলছো না কেন? কি প্রবলেম? আপনি একটু বাইরে যান তো। বাইরে যাব কেন?
বাইরে যেয়ে আমার জন্য একটা স্যান্ডেল জুতা নিয়ে আসতেন তাহলে ভালো হতো। আসলে আমি হিল জুতা পরতে তেমন পারি না, পরলে পা বেঁকে নিচে পড়ে যাই। এইটুকুর পথ বাথরুমের কাছে যেই খুলে নিও। বাথরুমে তো অন্য জুতো আছেই, তাও স্যান্ডেল। উফ, আমি বাসায় পরার জন্য বলছি, বাথরুমে পরার জন্য বলছি না। এখন কোথায় পাবো স্যান্ডেল? মিনা আপার কাছে থাকতে পারে, ওনার কাছে যেয়ে খোঁজ নিন। স্যান্ডেলের জন্য এখন মিনা আপার কাছে যেতে হবে? বউয়ের এইটুকু আবদার রাখতে পারবেন না? কেমন পুরুষ আপনি? বউ শব্দটা শোনা মাত্রই রিয়াসের ভেতর ডাকুম ডুকুম বেজে ওঠে। অবশেষে সানা নিজ মুখে স্বীকার করলো সে তার বউ। আহা, জীবনে এর চেয়ে সুখকর কথা আর কি হতে পারে? আবদার একটা কেন, এর জন্য হাজারটা আবদার রাখতেও রাজি সোনা। রিয়াস আর দেরি করলো না, সানাকে অপেক্ষা করতে বলে হুড়মুড় করে রুম থেকে বেরিয়ে যায়। সানা যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমের দরজার হাত তুলে হাত রাখতে রিয়াস পেছন থেকে, সানা শোনো, স্যান্ডেল যদি না। বাকি কথা রিয়াসের আর বলা হলো না। সে সানাকে এহেন অবস্থায় দেখে তার চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। আর সানার অবস্থা তো যাই যাই। সে তর করে বুকের কাছে কাপড়টা যুবুতুভাবে ধরে পেছনে করে রাগ স্বরে বলে ওঠে, আপনি আবার আসলেন কেন? লজ্জা শরম নেই? আমি আসলে ওই স্যান্ডেলের কথা জিজ্ঞেস করতে এসেছি। কিসের স্যান্ডেল? কোনো স্যান্ডেল ট্যান্ডেল লাগবে না আমার, যান এখান থেকে। কিছুক্ষণ আগেই তো বললে স্যান্ডেল লাগবে। বলছি না লাগবে না, যান। সানা রাগ রাগ মুখ দেখে রিয়াস একটা মুস্কি হাসি দিল। তার সেই হাসিতে কিছু একটা লুকানো ছিল। তারপর রিয়াস চলে যেতেই পা বাড়াই হঠাৎ কি ভেবে যেন আবার এক পা পিছু হটে, গলাটা ছেড়ে দিয়ে বলে, তবে ইউর লুকিং সো হট। বলে রিয়াস চোখ টিপে। বলার উদ্দেশ্য ছিল সানাকে রাগি লুকে আরো রাগিয়ে দেওয়া। আর সানা কি চুপ থাকার মতো মেয়ে? সে তো তেলে বেগুনে জ্বলে যে তার সব থেকে বিশ্রী কথাটা রিয়াসকে শোনাবে, অমনি রিয়াস তার মান বাজাতে দিল এক চোট। আর কি, বেচারি সানা ব্যর্থ মুখে বাথরুমে ঢুকে গেল। তবে এর প্রতিশোধ নেওয়ার গরম গরম ঝাল চোখ মুখে স্পষ্ট হয়ে রইল। সানা ফ্রেশ হয়ে গায়ে জলপাই কালারের একটা শাড়ি পরে বাথরুম থেকে বের হয়। রিয়াস রুমে ছিল। সে সানাকে শাড়ি পরিয়ে তা অবস্থায় দেখে চোখ জোড়া কপালে তুলে ফেলে। ঘোর মাখা গলায় বলে ওঠে, পরি? মানে? পরি? কই পরি? আমার সামনেই জলপাই রঙা শাড়িতে জলপাই পরি। রিয়াজ তাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সানা বুঝতে পেরে গাঢ় একটা হাসি দেয়। তারপর ভ্রুযোগাল কুচকে বলে, এত পরি করা লাগবে না। কিছুক্ষণ আগে কি বলেছেন মনে আছে? হট? লজ্জা শরম নেই আপনার? রিয়াজ ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি টেনে হাঁটি হাঁটি পায়ে সানার দিকে এগিয়ে আসে। সানা ছোট্ট একটা ঢোক গিলে কিছুটা পিছু হটে যায়, কারণ রিয়াসের উদ্দেশ্য এই মুহূর্তে ভালো ঠেকছে না। নিশ্চয়ই সোহাগ খুঁজবে। সত্যি সত্যি তাই হলো। সানাকে হ্যাঁচকা একটা টান মেরে খুব কাছে টেনে নিয়ে তার মুখের সামনে আসা এলোপাথারি চুলগুলো খুব সযত্নে কানের পেছনে গুজে দেয়। আর তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে বলে, লাভ ইউ। একটা কিস করি। সানা রিয়াসকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে, জানতাম এমনটাই হবে। আমি কত কষ্ট করে শাড়িটা পরেছি, এখন চাই না শাড়িটা আবার অগোছালো হোক। তো কি হয়েছে, আমি আবার পরিয়ে দিব। উফ, রাগ উঠতেছে এখন। এমনিতেই মনটা ভালো নেই বাবা মা আর ফুপির জন্য। আপনি আসছেন নাটক করতে। পথ ছাড়ুন, নিচে যাব। হুম, নিচে যেতে এখন দিব না। এখন তুমি নিচে গেলে আমার আক্রোশটা জলপাই পরির উপর থেকে দমাতে পারবো না। বলে রিয়াস আবার সানার দিকে এগিয়ে সানার ভেজা চুলে মুখ ডুবিয়ে দেয়। অমনি মিনা খাতুন ভেতরে ঢুকে বলে, সানা আপা, খালাম্মা, খালু, সফি এবং রিধি বাসায় কেউ নাই। কোথায় যেন চলে গেছে। আর কথা শেষ করতে পারলো না বেচারি। সে যে বে টাইমে রুমে ঢুকে পড়েছে এখন বুঝতে পেরে নিজের কাছে নিজে লজ্জা পেয়ে যায়। মাথাটা নিচু করে বলে, সরি আপা ভাইয়া। রিয়াস একটা হাসি দিয়ে সানাকে ছেড়ে দেয়। সানার তা ভাবান্তরে নেই। যে শুনেছে তার বাবা মা এবং ভাই বোন বাসায় নেই, অমনি রিয়াস এবং মিনাকে পাশ কেটে নিচে আসে। তার বাবা মা সফি এবং রিধির রুমে ঢুকে দেখে তারা কেউ সত্যি নেই। তাদের ভারী ভারী জিনিসপত্রগুলো ছাড়া সাথে করে সব নিয়ে গেছে। সানা ধপ করে নিচে বসে পড়ে আর ব্যথিত মনে কান্না করে দেয়। অনবরত পড়তে থাকে তার চোখের অশ্রু। রিয়াস সানার কাছে এসে বসে। সানা কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, রিয়াস, আমার মা বাবা ভাই বোন আমার সাথে অভিনয় করে চলে গেছে। আমি তাদের মনে খুব কষ্ট দিয়ে ফেলেছি, খুব। রাগ হলে এরকম হয়। বাবা কিছুদিনের মধ্যেই দেশে ফিরতেছে সানা। বাবা এসে সব ঠিক করে দিবেন। এর মাঝে অনেক দিন কেটে যায়। এই 4-5 দিনের মতন
সানা তার মা বাবার আর খোঁজ পায়নি। মোবাইলে কল দেয়, নাম্বার বারবার বন্ধ পায়। মিসেস রিমা বেগম সানাকেও এর মাঝে আর কিছু বলেনি। এমনিতেই মেয়েটির পরিবার চলে যাওয়ায় মুখটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। সে কারণে রাগ প্রকাশ করার প্রয়োজন বোধ হয়নি। তবে তিনি সানাকে যে খুব সহজে মেনে নেবেন তা না। সেদিন সন্ধ্যায় মিস্টার সৈকত হোসাইন বাসায় এসে হাজির হন। চোখ মুখ কেমন ওনার ঝলকা ঝলকা, আগ্রহ ছেলের বউকে দেখার ইচ্ছে। সানা মাথায় আঁচল তুলে তার শ্বশুরের সামনে এসে সসম্মানে সালাম করে। মিস্টার সৈকত হোসাইন সালামের জবাব নিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদের দোয়া করেন। রিমা তা দেখে রাগে গজগজ করে চলে যায় সামনে থেকে। সেদিকে তাকে সৈকত হোসাইন হেসে হেসে বলেন, তোদের মাকে টাইট দেওয়ার দায়িত্ব আমার, সো নো টেনশন। সানা হেসে ফেলে। সে আগেও তার ফুপাকে খুব ইন্টারেস্টিং পার্সন ভাবত। লোকটি আসলেই খুব চমৎকার। মনে কোনো রাগ অহংকার নেই, দেমাগ নেই, খুব সাদামাটা। অথচ তিনি কিনা দেশের অনেক বড় একজন বিজনেসম্যান। যে কেউ দেখলে ওনাকে এই নজরে ভালো লেগে যাবে। সানা তার শ্বশুরকে তার মা বাবা সফি এবং রিধির সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে বলে। মিস্টার সৈকত হোসেন এখানেও জবাব দেন, ডিয়ার নো টেনশন, আমি জানি এখন ওনারা কোথায় আছেন। তিনি সত্যি সত্যি সানার পরিবারকে খুঁজে পায়। ওনারা ওনাদের গ্রামের বাড়িতে চলে যান। আর সৈকত হোসেন ওখানে গিয়ে হাজির হন। তারপর ওনাদের সব রাগ অভিমানের কথা একে একে শোনেন। লিয়াকত আলী বলেন, আমি হাফ সাপোর্টে ওই বাসায় থাকি। আপনারা আমাদের সাপোর্ট না করলে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। সেখানে মেয়ে আপনার ছেলেকে বিয়ে করে ফেলেছে। বলেন ভাইজান, এটা মানা যায়? ও যে এই কাজটা করে আমাদের কতটা অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে ফেলেছে একবারও ভাবেনি। তাই লাজ লজ্জায় চলে আসলাম গ্রামে। লিয়াকত আলীর কথা শুনে মিস্টার সৈকত হোসেন হো হো করে হেসে দেন। হাসি থামিয়ে তারপর বলেন, ছেলে যে সানাকে বিয়ে করছে এতে আমি তো বড্ড খুশি। মিস্টার সৈকত হোসেনের কথা শুনে প্রথমে লিয়াকত আলীর ধাঁধায় পড়া অবস্থা। তারপর বিষয়টি সৈকত হোসেন ক্লিয়ার করে দেন। ভালোবাসা, প্রেম এসবের স্ট্যাটাস, অহংকার, সৌন্দর্য, গৌরব তুলনা করলে হয় না ভাই। কারণ ভালোবাসার অর্থ শুধু ভালোবাসা। ভালোবাসার কাছে জাগতিক সবকিছু তুচ্ছ। তারপর লিয়াকত আলী নিজের ভুল বুঝতে পারেন। তবে তিনি নিজের আত্মসম্মানের কথা ভেবে আর মেয়ে জামাইয়ের বাড়িতে থাকেননি। সৈকত হোসেনকে বহু কষ্টে বুঝিয়ে টুঝে অন্য জায়গায় বাসা নেন। সেখানে পরিবারকে নিয়ে বসবাস শুরু করে দেন। তার ভাষ্যমতে সারাক্ষণ আত্মীয়দের মাথায় চলে থাকলে তারা কখনো মর্যাদা পায় না। তারা হয়ে যায় তুই তুচ্ছকার। লিয়াকত আলীর যুক্তিসঙ্গত কথা সৈকত হোসেন মেনে নেন। তারপর মিসেস রিমাও আস্তে আস্তে ঠিক হয়ে যান, নিজের ভুল বুঝতে পারেন। সুন্দর মতো চলতে থাকে দুটো পরিবারের সংসার। সবাই ভালো থাকুন।